শুভেচ্ছা সকল এক্সিস ডেন্টাল স্কুলের ফলোয়ার স্টুডেন্টসদের। আমি ডাক্তার বিপ্লব কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, ঢাকা। আমি এর আগে পাল্প ট্রিটমেন্টের উপর একটা ক্লাস নিয়েছিলাম। সেটার কন্টিনিউশন আজকে আমি আরেকটা ক্লাস নেব। পালপাল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের একটা ভাইটাল অধ্যায়, কারণ এই পালপাল ট্রিটমেন্ট এই সাবজেক্টটা হচ্ছে আমাদের টোটালি বুঝতে হবে। আর বুঝে যদি আমরা এটা না পড়ি তাহলে আমরা সঠিক ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারবো না। আর যদি ট্রিটমেন্ট প্ল্যান আমরা দিতে না পারি তাহলে আমাদের টোটাল যে ট্রিটমেন্টের যে প্রক্রিয়া সেখানেই আমাদের ভুল হয়ে গেলে আমাদের পরবর্তীতে যে প্রসিডিউরগুলো আসবে সেগুলোর আসলে আমাদের কোনো কাজে আসবে না। তো পালপাল ট্রিটমেন্টের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের পাল প্যাথোলজি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এখন পাল প্যাথোলজির উপর আমাদের যদি বেসিক ধারণাটা না থাকে তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যানে গন্ডগোল করে ফেলব। পাল্প ট্রিটমেন্ট এর পাল্প প্যাথোলজির যে মূল জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে এই পাল্প প্যাথোলজি, সেই পাল্প প্যাথোলজির যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। যেরকম গত ক্লাসে আমি কিছুটা আলোচনা করেছিলাম, এখন সেটা হয়তো তোমাদের কিছুটা ধারণা পেয়েছ। তো পালপাইটিস, রিভার্সিবল পালপাইটিস, অ্যাকিউট রিভার্সিবল পালপাইটিস, অ্যাকিউট ইরিভার্সিবল পালপাইটিস, ক্রনিক ইরিভার্সিবল পালপাইটিস, এগুলোর যে পেইনের যে নেচারগুলো আছে সেগুলো সম্বন্ধে ভালো থাকতে হবে। আর ক্লিনিক্যাল যে সাইটগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের ভালো না থাকতে হবে। ক্লিনিক্যাল সাইন, তারপরে হচ্ছে সিমটম সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এখন আমরা যে অ্যাকিউট রিভার্সিবল পালপাইটিস, অ্যাকিউট ইরিভার্সিবল পালপাইটিস, ক্রনিক ইরিভার্সিবল পালপাইটিস, এগুলো আমাদের ধারণার উপর নির্ভর করেই কিন্তু আমাদের সেই পাল্প ট্রিটমেন্টগুলো আমাদের দিতে হবে। সেদিনকে আমি আলোচনা করেছিলাম পাল্প ক্যাপিং, সেটা ডিরেক্ট ইনডিরেক্ট, পালপোটমি, ফর্মোকিজোল পালপোটমি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি, পালপেক্টমি, স্টেপ বাই স্টেপ। পালপেক্টমি যদি আমরা ফেইলিউর হই তাহলে আমাদের এক্সট্রাকশনে যেতে হয়। এগুলো হচ্ছে ইন কেস অফ ডেসিডুয়াস টিথের। এই পর্যন্তই তোমাদের আমি বেসিক একটা ধারণা দিয়েছিলাম। একটা ক্লাসের উপর তো সব কিছু বলা সম্ভব হয় না। এটা একটা পাল প্যাথোলজির ক্লাসের অনেকগুলো ক্লাসের প্রয়োজন। পাল প্যাথোলজি, তারপরে পাল ট্রিটমেন্ট, এগুলো কন্টিনিউশন।
পাল্প প্যাথোলজি না জানলে আমি পাল্প ট্রিটমেন্ট দিতে পারবো না। এখন পাল্প প্যাথোলজি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এখন গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে পাল্প ক্যাপিং, প্রথমে পাল্প ক্যাপিং সেটা ক্যারিয়াস থেকেও আমরা পাল্প ক্যাপিং ক্যারিয়াস একটা কি বলতে প্যাথোলজি থেকেও আমাদের নিতে হতে পারে, একটা ট্রমাটিক ফ্র্যাকচার থেকেও আমাদের এই পাল্প ক্যাপিং করতে হতে পারে, অথবা আমাদের মেকানিক্যাল পাল্প এক্সপোজার থেকেও আমাদের এই পাল্প ক্যাপিং করতে হতে পারে। এখন পাল্প ক্যাপিং আমি বলেছিলাম দু ধরনের, আমি একটু কন্টিনিউশনে যাচ্ছি। একটা হচ্ছে ডিরেক্ট পাল্প ক্যাপিং, ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। তারপরে কখন করব সেটা আমি একটু ধারণা দিয়েছিলাম যে যদি আমাদের পাল্প এক্সপোজ না হয়ে থাকে কিন্তু আমাদের ডেন্টিন একদম পাল্প কাছাকাছি এক্সপোজ হয়ে গেছে, সেটা ফ্র্যাকচার হতে পারে অথবা ক্যারিজ প্রসেসের মাধ্যমে হতে পারে। সেই অবস্থায় আমরা যদি সরাসরি পাল্প এক্সপোজ না হয়ে থাকে কিন্তু পাল্প এক্সপোজ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট পাল্প ক্যাপিং করি। আর যদি পাল্প এক্সপোজ হয়ে যায় সেটা ক্যারিজিয়াস প্রসেসের মাধ্যমেই হোক অথবা তোমাদের এই ফ্র্যাকচারের মাধ্যমেই হোক, সেই পাল্প এক্সপোজটা যদি লেস দেন 1 স্কোয়ার মিলিমিটার হয়, একদম পিন পয়েন্ট একটা পাল্প এক্সপোজ, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট পাল্প ক্যাপিং করব। কিন্তু তার আগে আরেকটা কথা বলেছিলাম যে এই যে প্রসিডিউরগুলো সেগুলো হচ্ছে রিভার্সিবল পাল্পাইটিস, অথবা যদি আমরা সহজে মনে রাখতে চাই যে ভাইটাল পাল্প, এগুলো হচ্ছে আমাদের ভাইটাল পাল্পের ক্ষেত্রে আমাদের এই ট্রিটমেন্টগুলো করতে পারি, ডিরেক্ট পাল্প ক্যাপিং, ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। এখন ইনডিরেক্ট হচ্ছে পাল্প এক্সপোজ হয়নি, আর ডিরেক্ট হচ্ছে আমাদের পাল্প এক্সপোজ হয়েছে কিন্তু সেটা খুব ন্যারো, মানে পিন পয়েন্ট, অথবা যদি বলি লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটার, তাহলে এইটার আমরা যদি ইন্ডিকেশন বলি ক্যারিয়াস, ট্রমাটিক or mechanical pulp expose less than 1 square millimeter in case of vital primary teeth or young permanent teeth। আমরা যদি সরাসরি পাল্প ক্যাপিংয়ের কথা বলি যে ডিরেক্ট পাল্প ক্যাপিংয়ের ইন্ডিকেশন, তাহলে ক্যারিয়াস, ট্রমাটিক অর মেকানিক্যাল পাল্প এক্সপোজ হচ্ছে আমরা যখন ইনডিরেক্ট কিন্তু পাল্প এক্সপোজ থাকে না কিন্তু পাল্প এক্সপোজ হয়ে যাওয়ার মতো থিন লেয়ার অফ ডেন্টিন ওভার দ্য পাল্প। তো ওই জিনিসটা যখন আমরা প্রসিডিউরে যাই, যখন আমরা এই ইনডিরেক্ট পাল্প ক্যাপিংয়ের প্রসিডিউরে যাচ্ছি, তখন সেটা কি করতে হয় আমাদের, এটা ক্লিন করতে হয়, যে সফট ডেন্টিনগুলো পরিষ্কার করতে হয় খুব জেন্টলি, খুব সফটলি। তারপরে আমাদের কি করতে হয়, সেই পরিষ্কার করার সময়, যখন আমরা ক্লিন করার সময়, যদি ডেন্টিনগুলো ওয়াশ করার সময় আমরা কি বার ইউজ করি, সেই বারটা আমাদের খুব জেন্টলি আমাদের হ্যান্ডলিং করতে হবে। অথবা আমাদের যদি সফট ডেন্টিন থাকে তাহলে আমরা স্পুন এসকেভেটর দিয়ে আমরা পাল্প টিস্যুটাকে কি করি, সফট ডেন্টিনটাকে রিমুভ করি। হার্ড ডেন্টিন যখন বেরিয়ে যায় তখন কিন্তু আমরা একটা সাউন্ড পাই, যখন আমরা একটা প্রব ওর উপর দিয়ে রান করি পাওয়া যায় যখন হার্ড ডেন্টিন, আর যখন সফট থাকে তখন কিন্তু কোনো সাউন্ডলেস। ওখানে আমরা যদি কোনো প্রব অথবা এই এক্সকেভেটর ওর উপর দিয়ে রান করি তাহলে কিন্তু যদি সফট ডেন্টিন থেকে যায় তাহলে কোনো সাউন্ড পাওয়া যাবে না। তাহলে এটা আমাদের একটা ক্লিনিক্যালি পদ্ধতি, এটা জানার। তো এখন আমরা যখন এই ক্লিন করতে যাই, যখন সফট ডেন্টিনগুলো রিমুভ করতে যাই, তখন আমাদের যদি খুবই এই পাল্প, এখানে তো ডেন্টিনের যে লেয়ারটা থাকে খুব
খুব থিন, সেটা পরিষ্কার করার সময় আমাদের সফট ডেন্টিন রিমুভ করার সময় আমাদের পাল্প এক্সপোজ হয়ে যেতে পারে। সেইটাকে আমরা মেকানিক্যাল পাল্প এক্সপোজ বলি। এই মেকানিক্যাল পাল্প এক্সপোজ যদি লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হয় তাহলে আমরা তৎক্ষণাৎ ডিরেক্ট পাল্প ক্যাপিং করে দেব, ডিরেক্ট পাল্প ক্যাপিং করব। আর যদি আমাদের এই পাল্প এক্সপোজটা যদি লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটারে হয় তখন আমরা ডিরেক্ট পাল্প ক্যাপিং করি, বলেছিলাম ওই কতদিন। আর যদি এই পাল্প এক্সপোজারটা মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার, একটু বড় এক্সপোজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এইটাকে পালপোটমি করি, পালপোটমি করি। এখন পালপোটমি আবার দু ধরনের বলেছিলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি আর একটা হচ্ছে ফর্মোকিজোল। আমি ওই দিন প্রাইমারি টুথ সম্বন্ধে আলোচনা করেছিলাম। প্রাইমারি টুথের ফর্মোকিজোল পালপোটমি, ফর্মোকিজোল পালপোটমি ইন কেস অফ প্রাইমারি টিতে। পালপোটমি দু ধরনের, একটা হচ্ছে ফর্মোকিজোল পালপোটমি আর একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি আর ফর্মোকিজোল পালপোটমি। ফর্মোকিজোল পালপোটমি ইন কেস অফ ডেসিডুয়াসিটি করি। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি সেটা কখন করি? সেটা হচ্ছে ইন কেস অফ ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথ। আর এখানে আমরা করি ইন কেস অফ ভাইটাল প্রাইমারি টুথে যদি পাল্প এক্সপোজ মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হয় তাহলে আমি সেই ক্ষেত্রে ফর্মোকিজোল পালপোটমি করি। আর যদি ইন কেস অফ ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথ হয় তাহলে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি করি। এখন আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমির যে ব্যাপারটা সেটা হচ্ছে ইয়াং পার্মানেন্ট টুথ, সেইটা আমি আলোচনায় আসব। এখন একটু ধারণা দিয়ে নেই এই ডেসিডুয়াস টিথের। এখন ডেসিডুয়াস টিথের আমরা যদি ভাইটাল হয় তাহলে আমরা ফর্মোকিজোল পালপোটমি করব যদি মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হয় এক্সপোজারটা। আর এক্সপোজারটা যদি লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হয় তাহলে আমরা কি করব? ডিরেক্ট পাল্প ক্যাপিং করব। এখন আর যদি ইন কেস অফ ভাইটাল বলছি, আর যদি নন ভাইটাল হয়, পাল্প এক্সপোজ হয়ে যায়। এখন নন ভাইটাল কখন হয়? এখন পাল্প এক্সপোজ হয়ে গেছে কিন্তু আনট্রিটেড ছিল, পেশেন্ট ট্রিটমেন্ট নেয়নি, তাহলে সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে নেক্রোজড হয়ে এটা আমাদের ইরিভার্সিবল পালপাইটিসে চলে যাবে। তো ইরিভার্সিবল পালপাইটিস যখন যাবে তখন আর আমাদের এই পালপোটমি, পাল্প ক্যাপিং এগুলো করা যাবে না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের ইরিভার্সিবল পালপাইটিসের ট্রিটমেন্ট কি? ইরিভার্সিবল পালপাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে পালপেক্টমি। এখন এই পালপেক্টমি আমরা ইরিভার্সিবল পালপাইটিসের কথা বলছি। এখন ইরিভার্সিবল পালপাইটিসের তো কিছু সাইন সিমটম আছে, কিছু ক্লিনিক্যাল সাইন আছে, তার কিছু সাইন আছে, কিছু সিমটম আছে। এখন এখানেও আমাদের ওই যে পালপ্যাথোলজি, এখন ইরিভার্সিবল পালপাইটিসের সাইন সিমটম আমাদের জানতে হবে। সে পেইনের নেচার দেখে জানা যায়, কন্টিনিউয়াস পেইন, স্পন্টিনিউয়াস পেইন, শার্প, শুটিং, পায়ার্সিং পেইন, এগুলো হচ্ছে আমাদের যদি পেইনের নেচার দেখি। আর কি কি থাকতে পারে? সাইনাস ফিস্টুলা থাকতে পারে, অ্যাপিক্যাল অ্যাবসেস থাকতে পারে, অ্যাপিক্যাল লিশন থাকতে পারে। এগুলো হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। এখন ইরিভার্সিবল পালপাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে পালপেক্টমি। আর কি, যদি পালপেক্টমি করা না যায় তাহলে আমাদেরকে এক্সট্রাকশনে যেতে হয়। তাহলে এক্সট্রাকশনে আমি কখন যাব? এক্সট্রাকশনে যদি আমাদের এই কন্ডিশনটা, যদি টুথ কন্ডিশনটা আমাদের ফিলিং করার মতো ফেভারেবল কন্ডিশন না থাকে, ক্রাউন পরার মতো ফেভারেবল কন্ডিশন না থাকে, তখন আমাদের এক্সট্রাকশনে যেতে হয়। তাহলে কন্ট্রাইন্ডিকেশন যদি আমি চিন্তা করি যে পালপেক্টমির কন্ট্রাইন্ডিকেশন কি? পালপেক্টমির কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে এক্সট্রাকশনের ইন্ডিকেশন। তাহলে পালপেক্টমির কন্ট্রাইন্ডিকেশন আমরা চিন্তা করি কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে দ্য গ্রস করোনার ডিস্ট্রাকশন, যে রেস্টোরেশন ইজ ইম্পসিবল। তাহলে যেখানে আমার রেস্টোরেশনই করা যাবে না সেখানে আমার পালপেক্টমি করে লাভ কি? আমি যদি রেস্টোরেশন করে না রাখতে পারি তাহলে আমার পালপেক্টমি তো আমার কোনো রেজাল্ট আসবে না। তাহলে আমাকে যদি রেস্টোরেশন করা না যায় তাহলে আমাকে কি করতে হবে?
আমাকে পালপেক্টমি না করে এক্সট্রাকশনে যেতে হবে। অথবা যদি ক্যারিজ এক্সটেনশন কোন পর্যন্ত, থ্রো দ্য পাল্প ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার, যদি ক্যারিজটা এক্সটেনশন করে ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার পর্যন্ত, তাহলে আমি এই পালপেক্টমি করতে পারবো না। তাহলে তখন আমাকে কী করতে হবে, এক্সট্রাকশনে যেতে হবে। তাহলে এইটাও আমার পালপেক্টমির ইন্ডিকেশন, এক্সট্রাকশনের ইন্ডিকেশন। তারপরে যদি চিন্তা করি যে এই সেলুলাইটিস, তারপরে যদি আমি প্রাইমারি টিথের কথা চিন্তা করি, 2/3 অফ দ্য রুট রিজপশন হয়ে গেছে, তো আমার এই টুথ এক্সপ্লোশনের সময় হয়ে গেছে, আমার পার্মানেন্ট টুথ চলে আসার সময় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রাকশন করতে হবে। যেটা আমি তোমাকে টুথ ক্রনোলজির সাথে এর আগে ডেসক্রিপশন করেছিলাম, যে টুথ ক্রনোলজি এখানে আমাদের একটা পাল্প ট্রিটমেন্টের ভাইটাল জিনিস। তাহলে টুথ ক্রনোলজি যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি এক্সট্রাকশনের ক্ষেত্রে এই পাল্প প্যাথোলজি ট্রিটমেন্ট প্ল্যান দিতে ভুল করব। এখন 10 বছরের একটা 9 বছর প্লাস 9+এর একটা বাচ্চা এই এই কি বলে 6 ডেসিডুয়াস সেকেন্ড মোলারের একটা ক্যারিজ নিয়ে ইরিভার্সিবল পালপাইটিস নিয়ে আমাদের কাছে আসলো, অথবা রিভার্সিবল পালপাইটিসের কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসলো। এখন পেশেন্টের বয়স হচ্ছে 9+। তো সেই ক্ষেত্রে আমাকে টুথ ক্রনোলজিতে কি বলে, যে এখানে আমার এই ফার্স্ট প্রিমোলার আসবে। তো ফার্স্ট প্রিমোলারের ইরাপশন টাইম যদি আমি না জানি, তাহলে আমি তো এই ট্রিটমেন্ট প্ল্যানে ভুল করে ফেলবো। এখন এই ক্ষেত্রে যদি আমার ট্রিটমেন্ট প্ল্যান চিন্তা করি, যে এই কি বলে, যে এখানে আমি পালপেক্টমি করব, হ্যাঁ পালপেক্টমি করতে পারি কখন, যদি তার রুট রিজপশন কম হয়ে থাকে, 2/3 রুট রিজপশন না হয়ে থাকে। এখন তার টুথ ইরাপশন যদি একটু দেরিতে হয়, ডিলেতে হয় ইরাপশন, তাহলে আমি সেই ক্ষেত্রে তার এই পালপার ট্রিটমেন্টে যাব। আর যদি দেখা যায় যে না, তার এই কি বলে এই ফার্স্ট যে প্রিমোলার ইরাপশনের সময় হয়ে গেছে, কারণ আমাদের প্রিমোলারের একটা এভারেজ টাইম হচ্ছে 10 to 12 ইয়ার্সের ভিতরে সব প্রিমোলারগুলো এসে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পাল্প ট্রিটমেন্টে না গিয়ে আমাদের এক্সট্রাকশনে যেতে হয়। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো পাল্প ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের এটা মাথায়, পাল্প প্যাথোলজি মাথায় রাখতে হবে, তারপরে টুথ ইরাপশনের আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এই কি বলে টুথ ক্রনোলজি আমাদের মাথায় থাকতে হবে। তো এই জিনিসগুলোর উপরে আমাকে নির্ভর করবে। হুট করেই আমাকে যখন কোশ্চেন করবে এক্সামিনার, আমরা যেন সাথে সাথে বুঝে তারপরে আমরা অ্যান্সারগুলো দিই, যে আমাকে কি কি চিন্তা করতে হবে এগুলো দিতে গেলে। তো আমাকে প্রথমেই চিন্তা করতে হবে, ওই যে বলেছিলাম যে টুথ ভাইটাল না নন ভাইটাল, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আমরা ডেসিডসের যদি চিন্তা করি, টুথ ভাইটাল না নন ভাইটাল, এগুলো চিন্তা করতে হবে। তারপরে টুথ ক্রনোলজি আমাকে সাথে সাথে মাথায় আনতে হবে, যে না পেশেন্টের বয়স কত, এখন আমার পালপাল ট্রিটমেন্ট প্রয়োজন আছে কি না, বা যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা এক্সট্রাকশনে চলে যাব। আর যদি আমার যে এই তার টুথ ক্রনোলজিতে আমার হিসেবে বলে যে না, এখনও তার এই টুথটা ইরাপশন, যে টুথটার ইরাপশন হবে তার লিপলেস হবে, সেই ক্ষেত্রে আমাকে তার যদি 2 বছর সময় লাগে আরও, যে সেকেন্ড ডেসিডাস মোলারের জায়গায় আসবে ফার্স্ট প্রিমোলার, আমার যদি 8 বছরে বা 7+ এই সময়ে যদি আমার কোনো পাল্প প্যাথোলজি নিয়ে আমাদের কাছে আসে, তাহলে তো অবশ্যই আমাকে পাল্পাল ট্রিটমেন্টের দিকে যেতে হবে, যদি তার ক্রাউন পজিশন, তার টুথ কন্ডিশন ভালো থাকে। এখন তাহলে কিন্তু আমরা কি কি অবস্থায় পালপেক্টমি করব, আর কি কি অবস্থা থাকলে পালপেক্টমি করতে পারবো না। যদি পালপেক্টমি করতে না পারি, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রাকশনে যেতে হবে। তো পাল্প তার ফ্লোর ডিস্ট্রাকশন হয়ে যায় ক্যারিজ এক্সটেনশন হয়ে, যদি তার ক্রাউন ডিস্ট্রাকশন বেশি হয়ে যায়, তার যদি টুথ এক্সপ্লোশনের সময় হয়ে গেছে, রুট রিজপশন হয়ে গেছে, টুথ ইরাপশনের সময় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার পালপাল প্যাথোলজির কোনো পালপাল ট্রিটমেন্টের দিকে যাব না, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রাকশনে যেতে হবে। আর যদি এখন আমার ধরো 6 ইয়ার্সেও আমাকে এক্সট্রাকশনে যেতে হতে পারে, যদি এই কন্ট্রাইন্ডিকেশনগুলো থাকে পেশেন্টের, এইগুলো যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে। এখন
এই এই কন্ডিশন যেরকম তার এই রুট রিজপশন না হয়েও তার কি হচ্ছে ক্রাউন রেস্ট্রাকশন বেশি হয়ে গেছে, রেস্ট্রেশন করা যাচ্ছে না, তার ক্যারিজ এক্সটেনশন বেশি হয়ে গেছে, ফ্লোর ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার ড্যামেজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো আমি পালপেক্টমি করতে পারবো না। তখন পেশেন্টের এই যদি 6 ইয়ার্সও থাকে তখন আমাকে এক্সট্রাকশনে যেতে হবে, ফলোড বাই স্পেস মেনটেনার, তখন আমাকে স্পেস মেনটেনার দিকে যেতে হবে। এই এখন এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি টিথের কথা বলছি। এখন ইয়াং পার্মানেন্ট অর পার্মানেন্ট টিথ এর পাল্প ট্রিটমেন্ট আমরা কি চিন্তা করব। এখন এগুলো তো আমরা প্রাইমারি টিথের কথা চিন্তা করলাম। এখন আমি তোমাদের বলছি যে এই যে পাল্প ক্যাপিং, এটা তো আমার এই কি বলে এই পার্মানেন্ট টুথের ক্ষেত্রেও আমাদের করতে হতে পারে, আমাকে পালপোটমি এটাও আমার এই পার্মানেন্ট টিথের ক্ষেত্রেও করতে হতে পারে। তারপরে আমি চিন্তা করি যদি এই কি বলে পালপেক্টমি, যেটা আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি, RCT, এটা আমাকে করতেই হবে পার্মানেন্ট টিথের ক্ষেত্রে। তাহলে কখন আমি পাল্প ক্যাপিং করব, কখন পালপোটমি করব, কখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করব, কখন এক্সট্রাকশন করব, তো সেটা আমাকে জানতে হবে। আমি তো ডেসিডুয়াস টুথ নিয়ে আমাদের এই পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে আমাদের আমাদের ইয়াং পার্মানেন্ট টুথ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের ভূমিকা নিতে হয়, কারণ এটা আমাদের মিক্সড ডেন্টিশন পিরিয়ডে আসে, আর এই আমাদের এই পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতেই আমাদের করতে হয়। এখন আমাদের এই পেডিয়াট্রিক্সে আমাদের এই ইয়াং পার্মানেন্ট টুথের ট্রিটমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ, ইয়াং পার্মানেন্ট টুথ, কারণ এখানে ইয়াং পার্মানেন্ট টুথগুলো আমাদের ফেস করতে হয়। বিশেষ করে এই দেখা যায় যে 6 বছরে যখন আমাদের এই বিশেষ করে এই ফার্স্ট মোলারটা আসে, তখন আমাদের অনেক পেশেন্টেরই অনেক কি ধারণা থাকে না যে এই যে 6 বছরে যে আমাদের টুথটা ইরাপশন হলো, ফার্স্ট ইরাপটিং টিথ, যেটা 6 ইয়ার্স মোলার বলা হয়, এটার সাথে 6 বছরে আরও লোয়ার সেন্ট্রাল ইনসাইজারও আসে। তো যাই হোক, আমাদের সামনের 6 ইয়ার্সের সামনের ধরো অ্যান্টেরিয়র ইনসাইজার যখন আসে, লোয়ার ইনসাইজার যখন আসে, তখন কি হয়, প্রাইমারি ইনসাইজার পরে আমাদের পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার আসে। তো সেটা কিন্তু পেশেন্ট দেখে যে না, এটা তার পার্মানেন্ট টুথ, কারণ ডেসিডুয়াস টুথ পরে গিয়ে তার পার্মানেন্ট টুথ ইরাপশন হচ্ছে। পার্মানেন্ট টুথ ইরাপশন হচ্ছে, তো সেটা কিন্তু পেশেন্ট বুঝতে পারে যে না, এটা তার স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টুথ। যখন বিশেষ করে যে ভুলগুলো হয় পেশেন্টের ক্ষেত্রে, যে ফার্স্ট মোলার যখন আমাদের 6 ইয়ার্সে আসে, যেমন 6 ইয়ার্স মোলার্সও বলা হয় এগুলোকে, তো তখন আমাদের কি হয় যে পেশেন্ট কিন্তু ধারণাই থাকে না যে 6 বছর বয়সে পার্মানেন্ট মোলার টিথ মানে তোমার ইরাপশন হয়। অনেকেরই এটা ধারণা থাকে না, এটা ভুল করে ফেলে। তো তখন অনেক পেশেন্টই তো এরকম ধারণা থাকে যে তাদের এই ডেসিডুয়াস টুথ এগুলোর আর কি ট্রিটমেন্ট নিতে হবে, কারণ আমাদের যে স্পেস মেনটেনিংয়ের যে ব্যাপারগুলো আছে, এগুলো তো অনেকেই বুঝে না যে এইটার উপরে আমাদের ক্রাউডিংয়ের অনেকটাই নির্ভরশীল। তো যখন আমাদের 6 ইয়ার্স, আমি যে কথার জন্য এখানে যাচ্ছিলাম, যে 6 ইয়ার্স যে এই ফার্স্ট পার্মানেন্ট মোলারগুলো যে আমাদের ক্ষতিগ্রস্ত করে আসে, এটা 6 বছরে যখন ইরাপশন হয়, তখন দেখা যায় যে ইরাপশন হওয়ার পরই এটা ক্যারিজ হয়ে, এটা অনেক সময় দেখা যায় যে পাল্প ইনভলভমেন্ট হয়ে থাকে। তো পেশেন্ট যখন পেইন ফিল করে তখন এই ডাক্তারের কাছে আসার পর দেখা গেল যে না, এটা পার্মানেন্ট সাইডারটাকেই সে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। তো তখন আমরা যখন রেডিওগ্রাফ করে দেখি, তখন আসার পরেই তো আমরা কী করি, বাচ্চাদের ক্ষেত্রে আমাদের হিস্ট্রি নিতে হয় যে এইজটা। আমি আগেই বলেছি, যখনই কোনো পাল্প ট্রিটমেন্ট আমরা দিতে যাব, তখনই যখন কোনো পেশেন্ট
আমাদের কাছে আসবে, তখন আমাদের সাথে সাথে তাকে কি করতে হয়, যে যে তার এইজটা আমাদের ফার্স্ট নোট করতে হয়। হ্যাঁ, আমাদের এইজটা তাকে জানতে হবে। তো এইজটাই যখন আমি তার জানলাম যে সেই 6 বছর বয়সের একটা ক্যারিজিয়াস পেশেন্ট আসছে ফার্স্ট ফার্স্ট লোয়ার মোলারে, কিন্তু পেশেন্টের 7+, ঠিক আছে, 7+। তো তখন আমার যখন পেশেন্টের পেইনের কথা বলবে, পেইন নিয়ে আসবে, আমরা ক্লিনিক্যালি যতটা দেখলাম, দেখেই বোঝা যাচ্ছে যে সেই পেইনের যখন কন্টিনিউয়াস পেইনের কথা বলছে, তার পালপাইটিস ডেভেলপ করে গেছে, ইরিভার্সিবল পালপাইটিস। তখন কিন্তু আমরা ধারণা ফেলবো যে এখানে ইরিভার্সিবল পালপাইটিস অলরেডি ডেভেলপ করে গেছে, তার পেইনের নেচার দেখে, ক্লিনিক্যাল ফিচার কিছু সাইন দেখে। তো তখন আমাদের কি কাজ, তখন কিন্তু আমাদের মেমোরিতে কি কাজ করবে, যে না, এর তো এই এই রুট ইনকমপ্লিট থাকার কথা, তাহলে আমি এটাকে কিন্তু ইয়াং পার্মানেন্টই ধরে নেব। এখন আমি কখন কনফার্ম হবো ইয়াং পার্মানেন্ট? আমি আফটার রেডিওগ্রাফ করব, তখন এই রেডিওগ্রাফে আমি তার যদি দেখি রুটের পোর্শনটা ইনকমপ্লিট, তো তখন আমি এটা কনফার্ম হয়ে গেলাম, এটাকেই বলে আমাদের ইয়াং পার্মানেন্ট টুথ। ইনকমপ্লিট রুট। তো আমরা জানি সাধারণত 2 থেকে 3 বছর লাগে আমাদের আফটার ইরাপশনের কমপ্লিশন হতে। তো ইরাপশনের 2 থেকে 3 বছর পর আমাদের রুটটা কি হয়, এই ম্যাচিউরড হয়। তো যখন ম্যাচিউরড হয় তখন আমাদের এটা ফুল ম্যাচিউরড পার্মানেন্ট টুথ। তো যখন ম্যাচিউরড পার্মানেন্ট টুথের পাল্প ইনভলভ হয়, তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা অনেক সহজ থাকে। তো ট্রিটমেন্ট প্ল্যানটা কি, যে ম্যাচিউরড পার্মানেন্ট টুথের ক্ষেত্রে যখন পাল্প এক্সপোজ হয়, তখন আমরা কি করি, তখন আমরা কি দেখি, তখন আমরা এটাকে আমরা তখন, যদি পাল্প এক্সপোজ হয়ে থাকে, আমরা জানি পাল্প এক্সপোজ হয়ে গেলেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, এবং এটাই ঠিক, পাল্প এক্সপোজ হলে রুট ক্যানাল করতে হবে পার্মানেন্ট টিথের। তো আমাদের ক্ষেত্রে তো আসবে ইয়াং পার্মানেন্ট টুথ, যদি আসে তখন আমরা, ইয়াং পার্মানেন্ট টুথ আসলেও আমাকে রুট ক্যানালে যেতে হবে, কিন্তু পার্মানেন্ট টুথের পাল্প এক্সপোজ হলে রুট ক্যানালে তো যেতেই হবে। এখন যদি ম্যাচিউরড হয়, তাহলে আমি সরাসরি রুট ক্যানালে যেতে পারি। আর যদি ম্যাচিউরড হয়, যেটাকে আমরা ইয়াং পার্মানেন্ট বলছি, তো ম্যাচিউরড টুথ না হলে রুট ক্যানাল করা যায় না। তো আবার বলছে যে পার্মানেন্ট টুথের যদি পাল্প এক্সপোজ হয়, তাহলে আমাকে রুট ক্যানালে যেতেই হবে। এখন আবার বলছে যে যদি ম্যাচিউরড না থাকে, তাহলে রুট ক্যানাল করা যাবে না। তখন আমাদের কি চিন্তা করতে হবে, আমরা কখন ম্যাচিউরড পাবো না, ইয়াং পার্মানেন্ট মানে ইম্যাচিউরড টুথ। এই ইম্যাচিউরড টুথের ক্ষেত্রে আমাকে এই যে নানাবিধি চিন্তা করতে হবে। তো এইটাকে তাহলে কি করতে হবে, রুট ক্যানাল করার উপযোগী করে নিতে হবে। তার মানে এইটাকে ম্যাচিউর করতে হবে, রুট ক্যানাল করার মতো অবস্থা তৈরি করতে হবে, যে আমাকে তো রুট ক্যানাল করতেই হবে এটাকে, যদি আমরা টুথ কনজার্ভ করতে যাই। তো আমি কিভাবে করব রুট ক্যানাল, তখন আমাকে নানাবিধি চিন্তা করতে হবে। তাহলে যখন আমার কাছে পার্মানেন্ট টুথ পাল্প এক্সপোজ নিয়ে আসলো, তাহলে কি চিন্তা করতে হবে, প্রথমে আমাকে চিন্তা করতে হবে ফার্স্ট পেশেন্টের এইজ। তো পেশেন্টের এইজ দেখেই আমাদের এই 90% ধারণা হয়ে যাবে টুথ ম্যাচিউরড না ইমম্যাচিউরড, যেটাকে আমরা ইয়াং পার্মানেন্ট বলছি। তো ধরে নেওয়া যাক 6 বছর বয়সের একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলার নিয়ে আমাদের কাছে আসছে। তো পেশেন্টের এইজ বলছে 7.5। একটা পেশেন্ট আসলো, তার স্পন্টিনিউয়াস পেইন অ্যাট নাইট, সারা রাত ঘুমাতে পারেনি। আবার আরেকটা পেশেন্ট আমাদের কাছে আসলো, যে 7.5 বছর বয়সেই একটা ক্যারিজ নিয়ে আমাদের কাছে আসছে।
সেই পেশেন্ট বলছে যে তার খাবার খাওয়ার পর একটু হালকা ব্যথা হয়, কিন্তু খাবার খাওয়ার পর ফুড অ্যাকোমোডেশন হলে ব্যথা হয়, আর যদি না হয় তাহলে কোনো ব্যথা হয় না। তো এই পেশেন্টরা আবার বলছে যে হট এবং কোল্ড স্টিমুলেশনেও তার পেইন হয়, হালকা মাইল্ড পেইন। তো 7.5 বছরের একটা পেশেন্ট আসলো, সে বলছে যে স্পন্টিনিউয়াস পেইন, আর একটা বলছে স্টিমুলেটিং পেইন। স্টিমুলেটিং পেইন হচ্ছে যে তার ঠান্ডা গরমে ব্যথা হয় অথবা ফুড অ্যাকোমোডেশনে ব্যথা হয়, এইগুলোকে বলা হয় স্টিমুলেটিং পেইন। তো এই যে স্টিমুলেটিং পেইন এর ক্ষেত্রে 7.5 বছর বয়স পেশেন্টের, আর একটা পেশেন্টের 7.5 কিন্তু স্পন্টিনিউয়াস পেইন। তো এই ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট প্ল্যান কি? তো ট্রিটমেন্ট প্ল্যানটা হচ্ছে, যখন 7.5 বছরের পেশেন্ট আমার কাছে আসলো স্টিমুলেটিং পেইন নিয়ে, তখন আমার 7.5 বছর, আমি কিন্তু পেশেন্টের কাছ থেকে 7.5 বছর জেনে গেলাম। তো আমার কিন্তু 7.5 বছর ইকুয়াল টু ইম্যাচিউরড রুট, ইম্যাচিউরড টুথ, ইয়াং পার্মানেন্ট টুথ, এরকম এটা আমার 7.5 বছরে কিন্তু এটাই হওয়ার কথা। তো 7.5 বছরে আমার যখন ইম্যাচিউর টুথ পেলাম, আমি তো ইম্যাচিউর টুথই পাওয়ার কথা, তো রেডিওগ্রাফ করব। রেডিওগ্রাফ করে আমি কি দেখব? দুটো জিনিস দেখব। একটা হচ্ছে রুট পোর্শনে দেখব, আর একটা হচ্ছে ক্যারিজ পোর্শনে দেখব। ক্যারিজ পোর্শনে আমি কি দেখব? ক্যারিজ পোর্শনে দেখব ক্যারিজ পোর্শনে দেখব যে তার পাল্পের সাথে কি রিলেশন সৃষ্টি হয়েছে, যে এখানে পাল্প এক্সপোজ আছে না এক্সপোজ হয়নি, সেটা দেখব। আর রুট পজিশনে দেখব তার টুথ ম্যাচিউরড না ইম্যাচিউরড। এখানে ইম্যাচিউরডই হওয়ার কথা 7.5 বছর, তো টুথ রুট পজিশনে পেলাম ইম্যাচিউরড। এবার আসা হচ্ছে ক্যারিজ পোর্শনে। ক্যারিজ পোর্শনে আমি রেডিওগ্রাফি কি দেখলাম? ক্যারিজ পোর্শনে আমি রেডিওগ্রাফে দেখলাম যে তার পিন পয়েন্ট পাল্প এক্সপোজ দেখা যায়, তার ডেন্টিন ওভার দ্য, ডেন্টিনের একটা লেয়ার আছে কার? ওভার দ্য পাল্প, ওভার দ্য পাল্প। তো ডেন্টিনের একটা লেয়ার আমরা পেলাম, কিন্তু থিন লেয়ার, থিন লেয়ার, কিন্তু পেশেন্ট কিন্তু তার স্টিমুলেটিং পেইন হওয়ারই কথা। থিন লেয়ার থাকার কারণে তার পাল্প টিস্যু এক্সপোজ হয়ে যায়নি। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই কন্ডিশনে আমি তার কি ট্রিটমেন্ট করব? এই পজিশনে আমি তার ট্রিটমেন্ট করব ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। ইনডিরেক্ট পাল্প ক্যাপিং, ইনডিরেক্ট পাল্প ক্যাপিং আমাকে করতেই হবে, কারণ পাল্প টিস্যুটাকে আমাকে ভাইটাল রাখতেই হবে। কারণ পাল্প টিস্যুটাকে যদি আদার স্টিমুলেশন থেকে আমি সেভ করতে না পারি, তাহলে পাল্পটা আস্তে আস্তে ইরিভার্সিবল পালপাইটিসের দিকে চলে যাবে। তো রিভার্সিবল অবস্থায় তার আমাদের ট্রিটমেন্টটা সেরে ফেলতে হবে। যেহেতু তার রুট ইম্যাচিউরড, ইয়াং পার্মানেন্ট টুথ, তাহলে আমার এই পাল্প ক্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে তার পাল্প টিস্যুটা যেন কোনোভাবেই ইরিটেট না হয় আদার স্টিমুলেশন থেকে। যেহেতু আমরা মুখ দিয়ে খাওয়া দাওয়া করি, আমাকে হট কোল্ড সবই খেতে হয়, তারপর প্রেশার লাগতে পারে, প্রেশার লেগে আমার পাল্প টিস্যুটা ইনভলভ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে ইনডিরেক্ট পাল্প ক্যাপিং করতে হবে। এখন ইনডিরেক্ট পাল্প ক্যাপিং কীভাবে করব, সেটা তো আমরা আবার সেই প্রসিডিউরে যেতে হবে। সেটা আমি কিছুটা আলোচনা করেছিলাম, যে পাল্প টিস্যুর এই করোনাল যে পাল্প চেম্বারের যে উপরে যে সফট ডেন্টিনগুলো থাকবে, সেগুলো জেন্টলি আমাদের এই ক্লিন করতে হবে। ক্যারিজ পোর্শনটাকে ক্লিন করতে হবে। আমরা সেটা বার দিয়েও করতে পারি, স্লো স্পিড আস্তে আস্তে বার দিয়ে করতে পারি, অথবা শার্প স্পুন এক্সকেভেটর দিয়ে করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের যে সফট ডেন্টিন কিন্তু আমাদের ডায়মন্ড বার দিয়ে সফট ডেন্টিনগুলো রিমুভ হয় না। তো এখানে আমাদের টাংস্টেন কার্বাইড, রাউন্ড টাংস্টেন কার্বাইড বা টিসি বার দিয়ে আমাদের এগুলো করলে খুব ভালো হয়। হ্যাঁ, এটাই ইন্ডিকেশন। আসলে এই সফট ক্যারিজ রিমুভ করতে হয় টাংস্টেন কার্বাইড বার দিয়ে, অথবা শার্প স্পুন এক্সকেভেটর দিয়ে আমাদের
এই ক্যারিজটা রিমুভ করতে হয়, এই যে সফট ক্যারিজগুলো রিমুভ করে তারপরে আমাকে এখানে ক্যালসিয়াম ওয়াশ করে, জেন্টলি ওয়াশ করে আমাকে ড্রাই করে ফলো আপে রাখতো। এ হচ্ছে, আমি যদি ইন শর্টলি চিন্তা করি, আমাকে এই ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। আর যদি আমরা রেডিওগ্রাফ করে দেখলাম যে না, তার পিন পয়েন্ট একটা পাল্পের এক্সপোজার দেখা যাচ্ছে যে ওখানে কোনো ডেন্টিনের এভিডেন্স নেই, তাহলে তখন আমরা ধরে নিব যে এটা পাল্প এক্সপোজ হয়ে গেছে, কিন্তু খুব ছোট পরিমাণে। এটাকে বলা হয় লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটার পাল্প এক্সপোজ। অথবা আমরা যে আগে ডিরেক্ট পাল্প ক্যাপিং করতে গেলাম, তখন যে আমি জেন্টলি এই কি বলে ক্যারিজ, সফট ক্যারিজ রিমুভ করতে গেলাম, তখনও কিন্তু যেহেতু এটা থিন লেয়ার অফ ডেন্টিন আছে, তখনও কিন্তু আমরা এই ক্যারিজ সফট রিমুভ করার সময়ে দেখলাম যে পাল্প এক্সপোজ হয়ে গেছে। তো এই যে এক্সপোজারটা, এই এক্সপোজারটাকে বলা হয় মেকানিক্যাল পাল্প এক্সপোজ। এটাকে বলা হয় মেকানিক্যাল পাল্প এক্সপোজ। তো এই যে আমার যদি ডেন্টিন, হলে ইনডিরেক্ট পাল্প ক্যাপিং হবে। যদি পাল্প এক্সপোজ হয়ে যায় বা পাল্প এক্সপোজ থাকে, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট পাল্প ক্যাপিং হবে। কেন আমাকে পাল্প এক্সপোজ হলে, যদি পাল্প এক্সপোজ থাকে, যদি টুথ পার্মানেন্ট হয়, টুথ যদি ম্যাচিউরড হয়, তাহলে কিন্তু আমাকে এই পাল্প ক্যাপিংয়ে যেতে হবে না। এখন যেহেতু আমি এটা আলোচনা করছি 7.5 বছরের লোয়ার 6 ফার্স্ট মোলারে নিয়ে, সেহেতু 7.5 বছরে ইম্যাচিউর টুথ, ইয়াং পার্মানেন্ট টুথ। তো যেহেতু এখানে আমি পাল্প এক্সপোজ পেলাম, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, ডিরেক্ট পাল্প ক্যাপিং করব। কেন করব ডিরেক্ট পাল্প ক্যাপিং? এই ডিরেক্ট পাল্প ক্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে তার পাল্প টিস্যুটাকে এই যে আদার স্টিমুলেশন থেকে সেভ করতে হবে। তার পাল্প টিস্যুর যে ভাইটালিটি, সেটাকে রক্ষা করতে হবে। পাল্প টিস্যুর ভাইটালিটি রক্ষা করার উদ্দেশ্য হচ্ছে তার যে নর্মাল ফিজিওলজিক্যাল যে প্রসিডিউরগুলো, সেটা যেন ঠিক মতো পর্যায়ক্রমে চলতে থাকে। এখন এইটা পাল্প টিস্যুটাকে ভাইটাল রাখার উদ্দেশ্য হচ্ছে যে এইটার যে তার নর্মাল ফিজিওলজিক্যাল যে প্রসিডিউরে তার এই রুট তৈরি হচ্ছে, সেই প্রসিডিউরটা যেন অব্যাহত থাকে। তো রুট যখন আমার পাল্প টিস্যুটাকে যখন আমি সেভ করতে পারবো আদার স্টিমুলেশন থেকে, পাল্প টিস্যুটা যখন আমি ভাইটাল রাখতে পারবো, তখন আমার নর্মাল যে ফিজিওলজিক্যাল যে প্রসিডিউরগুলো, সেটা নর্মালি চলতে থাকবে। তো চলতে যদি থাকে ফিজিওলজিক্যাল যে প্রসিডিউরগুলো, তাহলে আমার ফিউচারে কি হবে, 1 বছর পর বা 6 মাস পর তার রুটটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো রুটটা যখন তার কমপ্লিট হয়ে যাবে, রুটটা যখন ম্যাচিউরড হয়ে যাবে, তখন তার ম্যাচিউরড পার্মানেন্ট টিথ হয়ে গেল। তখন আমাকে ফলোড বাই আরসিটি করতে হবে, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমাকে এই পার্মানেন্ট টিথের যদি পাল্প এক্সপোজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, তাহলে আমাকে রুট ক্যানাল করতে হবে। এখন ইয়াং পার্মানেন্টের ক্ষেত্রে রুট ক্যানাল করা যাচ্ছে না, তার ইম্যাচিউর রুটের কারণে। কারণ আমাকে রুট ক্যানাল তো রুটের উপরেই করতে হবে, তার রুটের ক্যানালের পরিষ্কার করে সেখানে সিল করতে হবে। এখন যদি রুটের ওপেন রুট থাকে, তাহলে তো আমার রুট ক্যানাল সাকসেস হবো না, আর রুট ক্যানাল করাই যাবে না। তো সেই ক্ষেত্রে তার এই যে প্রসিডিউরটা আমরা করলাম, যে তার রুট কন্ডিশনটাকে ম্যাচিউর করতে হবে, এই ম্যাচিউর রুট ক্যানালে যেতে হবে। তাহলে এই যে ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে আমরা পাল্প ক্যাপিং করতে হচ্ছে ডিরেক্ট পাল্প ক্যাপিং। তো আলটিমেটলি কিন্তু ফলোড বাই আরসিটি। এখন এই যে তখন কি বললাম যে লেস দ্যান 1 স্কোয়ার মিলিমিটার পাল্প এক্সপোজ বা পিন পয়েন্ট পাল্প এক্সপোজ, এইটা বলার উদ্দেশ্য কি? তো এই পাল্প এক্সপোজটার উপরেই আমাকে নির্ভর করবে যে আমি ডিরেক্ট পাল্প ক্যাপিং করব কি করব না। যদি মোর দ্যান হয়, তাহলে কিন্তু ডিরেক্ট পাল্প ক্যাপিং করা যাবে না। তখন তাহলে কি করতে হবে? তখন আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তখন আমাকে চিন্তা করতে হবে যে অন্য কিভাবে আমাকে এই রুট কন্ডিশনটাকে ম্যাচিউর করা যায়।
তো এখানে বলছে যে ডিরেক্ট পাল্প ক্যাপিং করেও আমি পাল্প টিস্যু, মূল কথা হচ্ছে পাল্পটাকে ভাইটাল রাখা। তো ডিরেক্ট পাল্প ক্যাপিং করে আমাকে যদি এই মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার পাল্প এক্সপোজ হয়, সেই ক্ষেত্রে আমাকে এই পাল্প টিস্যুটা ডিরেক্ট পাল্প ক্যাপিংয়ের মাধ্যমে ভাইটাল রাখা সম্ভব না। তো তখন আমাকে কি চিন্তা করতে হবে? তখন আমাকে আদার ট্রিটমেন্টের কথা চিন্তা করতে হবে। তো সেই ট্রিটমেন্টটাই হচ্ছে যখন পাল্প এক্সপোজ মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হবে, মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হবে, তখন আমাকে কি করতে হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমির চিন্তা করতে হবে। কখন? যদি পেশেন্ট ইয়াং পার্মানেন্ট হয়, তার মানে যদি ইম্যাচিউর রুট হয়, তাহলে কি হচ্ছে যে যদি ক্যারিয়াস অর মেকানিক্যাল অর ট্রমাটিক, মানে কারণগুলো কি কি কারণ, কি বলছে? ক্যারিয়াস, ট্রমাটিক অর মেকানিক্যাল। এটা কেন? পাল্প এক্সপোজ। তাহলে পাল্প এক্সপোজ কী কীভাবে হতে পারে? ক্যারিয়াস হতে পারে, ট্রমাটিক হতে পারে, মানে আঘাত লেগে। তো আঘাত লেগে তো লোয়ারের টিতে কম হয়, এটা বিশেষ করে সেন্ট্রাল ইনসাইজারে হয়। তো ক্যারিয়াস, ট্রমাটিক অর মেকানিক্যাল পাল্প এক্সপোজ মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার ইন কেস অফ ভাইটাল ইয়াং পার্মানেন্টেড। তাহলে ক্যারিয়াস, ট্রমাটিক or mechanical pulp expose in case of vital or reversible pulpitis in case of young permanent। এই হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমির ইন্ডিকেশন or অ্যাপেক্সিজেনেসিসের ইন্ডিকেশন, অ্যাপেক্সিজেনেসিসের ইন্ডিকেশন। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি, তাহলে পালপোটমি এর আগে বলেছিলাম ফর্মোক্সিজোল, আর আরেকটা বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি যখন করি, কার করি? ইয়াং পার্মানেন্ট টুথের। যখন পার্মানেন্ট টুথের পালপোটমি করি, যেটাকে আমরা বলি অ্যাপেক্সিজেনেসিস, যেটা আমরা করি কখন? ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে। তো ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে এখন এই যে অ্যাপেক্সিজেনেসিস, এখানে বলছে যে আমি একবারে যদি চিন্তা করি যে কোন টিথের ক্ষেত্রে, সেটা আমি পরে চিন্তা করব যে আমার সেন্ট্রাল ইনসাইজার আসলে কোন এইজে করব। আমি এখানে একটা এইজ 7.5 বলছিলাম, যে টুথ আমি তাকে ইন্ডিকেট করে দিয়েছিলাম, যে আমরা টুথ ইন্ডিকেট করলাম কি 6, অ্যান্ড 6-এর জন্য আমাদের 7.5 হলে এই 7.5-এ এটা ইয়াং পার্মানেন্ট থেকে যায়, ইয়াং পার্মানেন্ট থেকে যায়। আবার যদি আমি সেন্ট্রাল ইনসাইজারে চিন্তা করি, আপার সেন্ট্রাল ইনসাইজারে, সেটা যদি ট্রমাটিক হয়, পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে তার পাল্প এক্সপোজ হয়ে গেছে, সেটা কতটা? 2, মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের এজ, তো তার ইরাপশন টাইম হচ্ছে 7 to 8 ইয়ার্স। আমি যদি তার 9 বছরে চিন্তা করি, 8.5-এ চিন্তা করি, তাহলে কিন্তু আমাকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে টুথ ভাইটাল আছে কি না, টুথের এক্সপোজারটা কি, তার টুথ তার টুথ এই কি বলে আছে কি না, কি বলে এই পাল্প এক্সপোজ কতটা আছে, আর রুটের কন্ডিশনটা কি। তাহলে কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে, যে তার এক্সপোজারটা কতটা, সেকেন্ডলি টুথ ভাইটাল কিনা, সেকেন্ড টুথ কন্ডিশন, মানে টুথ ম্যাচিউরড অর ইয়াং পার্মানেন্ট। এইসব কিছু চিন্তা করতে হবে আমাকে, যদি ইয়াং পার্মানেন্ট অথবা প্রায় ভাইটাল এই পার্মানেন্ট ম্যাচিউর টিথের ট্রিটমেন্টের, পার্মানেন্ট ম্যাচিউর অথবা ইয়াং পার্মানেন্ট টুথের চিন্তা করি। আমাকে এই পার্মানেন্ট টুথের ট্রিটমেন্ট দিতে গেলেও, আমাকে প্রাইমারি টিথের ট্রিটমেন্ট দিতে গেলেও আমাকে এইজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে এইজ আমাকে, আমরা যখন কোনো পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে কোনো পালপাল ট্রিটমেন্টের কাজ করতে যাব, তখন আমাকে এইজটা এখানে ইম্পর্টেন্ট ভূমিকা, এইজের আমাদের বড় ভূমিকা। এখন এইজের উপর নির্ভর করবে আমি কি চিন্তা করব। আমাকে আগে তো চিন্তা করতে হবে, পরে তো আমি ইনভেস্টিগেশনে যাব।
এখন আমার যেটার ইনভেস্টিগেশন প্রয়োজন নেই সেখানেও আমি যে আমাকে যদি এগুলো না জানি তাহলে আমাকে ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করতে হবে। আমাকে জানতে হবে যে একটা একটা পার্মানেন্টতে ট্রিটমেন্ট দিতে গেলে আমাকে কখন কোন বয়সে কি কি ট্রিটমেন্ট করতে পারি সেটা আমাকে ধারণা থাকতে হবে। তাহলে আমি কি বললাম যে লোয়ার 6-এ যদি সারের সাথে তার পাল্প এক্সপোজ হয়, যদি সেটা মোর দ্যান 1 স্কোয়ার মিলিমিটার হয়, তাহলে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি করব। এখন এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি কেন করছি, আমি কেন করছি যে তার টুথ ইম্যাচিউরড আর ইয়াং পার্মানেন্ট, সেই জন্য আমাকে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই অ্যাপেক্সি জেনেসিস করতে হচ্ছে। এখন অ্যাপেক্সি জেনেসিস করার জন্য তো আরও কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশন থাকা দরকার সেগুলোও আমাকে মাথায় যদি থাকে তাহলে আমাকে এই জিনিসগুলো আমরা কখনোই ভুলবো না। আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কি রাখতে হবে, যে অ্যাপেক্সি জেনেসিস করতে হবে যদি তার ইম্যাচিউরড টুথ থাকে, ইম্যাচিউরড রুট থাকে, তার ইয়াং পার্মানেন্ট টুথের যদি পাল্প এক্সপোজ হয়, তাহলে আমাকে অ্যাপেক্সি জেনেসিস করতে হবে। এই অ্যাপেক্সি জেনেসিস কেন করতে হবে, তো আমাকে তো রুট ক্যানালে যেতে হবে। তো আমি রুট ক্যানাল কিভাবে করব, তার রুটই তো তৈরি হয়নি। তো রুট যদি তৈরি না হয়ে থাকে তাহলে রুট তৈরি করতে হবে। এই রুট তৈরির প্রক্রিয়াটা হচ্ছে নামটা কি, তো অ্যাপেক্সি জেনেসিস, মানে রুট তৈরি হওয়াকে জেনেসিস, রুট তৈরি হওয়াকে জেনেসিস বলছে। তো এই জেনেসিস ট্রিটমেন্টটা কি, এই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমি, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পালপোটমির মাধ্যমে অ্যাপেক্সি জেনেসিস করছি। অ্যাপেক্সি জেনেসিস উদ্দেশ্য হচ্ছে আমাকে রুট ক্যানাল করতে হবে। তো যখন আমার অ্যাপেক্সি জেনেসিস হয়ে যাবে, আজকে ট্রিটমেন্ট করলেই তো আমাকে ট্রিটমেন্ট করতে হবে, ফলো আপ ট্রিটমেন্ট করতে হবে, ফলো আপে থাকতে হবে। এখন ট্রিটমেন্ট করলাম, ফলো আপে থাকলাম, পেশেন্টের কোনো কমপ্লেন নেই, আমি আলটিমেটলি আমার ট্রিটমেন্টের সাকসেসের দিকে যাচ্ছি। সেটা কিভাবে বুঝবো, আমাকে রেডিওগ্রাফ করে করে আমাকে অবজার্ভ করতে হবে। তো রেডিওগ্রাফে যখন আমি দেখব যে না তার রুট আগের 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 এক্সের সাথে যে ইনিশিয়াল এক্সেসকে আমাকে প্রিজার্ভ করতে হবে, সেটার থেকে আমাকে পরবর্তী এক্সেগুলো কম্পেয়ার করতে হবে যে তার রুট কন্ডিশনের কোনো পরিবর্তন আসছে কিনা, সেটা দেখেই বোঝা যাবে। যদি পরিবর্তন আসে তাহলে আমাদের ট্রিটমেন্ট সাকসেসের দিকে যাচ্ছি আমরা। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে রুট কন্ডিশন, যখন রুটের কন্ডিশন এই 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 একদম ফুল ম্যাচিউরড হয়ে যাবে, যখন রুট যে ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে ফলোড বাই আরসিটিতে যেতে হবে। এখন এইটা আমি তোমাদের বললাম ইন কেস অফ ভাইটাল। তাহলে ইন কেস অফ ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে আমি কি করতে পারি, পাল্প ক্যাপিং করতে পারি, অ্যাপেক্সি জেনেসিস করতে পারি যদি তার পাল্প ইনভলভমেন্ট থাকে। তাহলে আমি পাল্প ক্যাপিং করব অথবা অ্যাপেক্সি জেনেসিস অর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি পালপোটমি করব। অথবা এটাকে আমি যেটা বলছি যে রিভার্সিবল পালপাইটিসে যদি এই কন্ডিশন হয়, এক কথায় যদি রিভার্সিবল বলি তাও হবে, তখন আর ভাইটাল এগুলো বলার দরকার নেই। তখন এক্সামিনার বুঝে যাবে যে ভাইটাল রিভার্সিবল মানে সে কী বোঝাচ্ছে, আর ইরিভার্সিবল হলে তখন আমি কী চিন্তা করব। তাহলে রিভার্সিবল ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে আমি পাল্প ক্যাপিং করব অথবা পালপোটমি করব, যেটাকে আমরা অ্যাপেক্সি জেনেসিস বলছি। আর যদি তাহলে এবার আসো ইরিভার্সিবল পালপাইটিস হলে তাহলে কি করব, ইরিভার্সিবল পালপাইটিস কখন হবে। তো একটা পেশেন্ট এর পাল্প এক্সপোজ হয়ে আছে, সেটা ট্রমাটিক হতে পারে, সে আনট্রিটেড ছিল, যে কোনো কারণে সে ট্রিটমেন্টের নিতে পারেনি। এখন সেটা ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক, অথবা ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো ফিনান্সিয়াল কারণেও সে নিতে পারেনি, এরকমও তো হতে পারে।
অথবা এমন একটা প্লেসে গিয়ে সে তার এরকম একটা কন্ডিশন ডেভেলপ করেছে যে সেখানে সে এই ফ্যাসিলিটিগুলো পায়নি বা রিমোট এরিয়াতে আছে, সেটা যে যাই হোক, মানে আনট্রিটেড, আমরা সেটা চিন্তা করব আনট্রিটেড অবস্থায়। তাহলে আনট্রিটেড কি? আনট্রিটেড রিভার্সেবল পালপাইটিস। আনট্রিটেড রিভার্সেবল পালপাইটিসের ক্ষেত্রে আমাকে কি চিন্তা করতে হবে? আনট্রিটেড রিভার্সেবল পালপাইটিস থাকলে সেটা ইরিভার্সেবল কন্ডিশনে চলে যাবে। তো তখন ইরিভার্সেবল ইয়াং পার্মানেন্ট টুথ অথবা নন ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথ একই কথা। নন ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথ অর ইরিভার্সেবল ইয়াং পার্মানেন্ট টুথ। তো এই ক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট নেব? তো ওই ক্ষেত্রে আমরা রিভার্সিবলে অথবা ভাইটাল টুথে আমরা জেনেসিস করলাম, সেটা ডিরেক্ট পাল্প ক্যাপিংয়ের মাধ্যমেই হোক আর ফর্মোক্সিজল এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড পালপোটেমির মাধ্যমেই হোক, করে তার রুট তৈরি হলো। তারপরে আমি এখন যদি নন ভাইটাল ইয়াং পার্মানেন্ট হয় তখন আমি কি করব? নন ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথ যদি হয় তখন আমাকে কি করতে হবে? তখন তো আর জেনেসিস করা যাবে না, তখন আমাকে কি করতে হবে? অ্যাপিক্সিফিকেশন করতে হবে। এই পদ্ধতি অ্যাপিক্সিফিকেশন, কিন্তু আমাকে রুট ক্যানালে তো যেতে হবে, যেহেতু পার্মানেন্ট টিথের পাল্প এক্সপোজ হলে আমাকে রুট ক্যানালে যেতেই হবে। তো এখন নন ভাইটাল টুথে তো জেনেসিস করে রুট ক্যানাল করলাম, একদম রুট তৈরি করে আমি একদম জেনুইন যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে গেলাম। এখন নন ভাইটাল ইয়াং পার্মানেন্ট টুথে তো আর জেনেসিস করা যাবে না, তোর তো পাল্প টিস্যু তো নেক্রোজ হয়ে গেছে, ও তো আর জেনেসিস করতে পারবে না, তার তো নর্মাল ফিজিওলজি বন্ধ হয়ে গেছে। তো তখন আমাকে কি করতে হবে? তখন অ্যাপিক্সিফিকেশন করতে হবে। তখন এই যে প্রসিডিউরটার নাম হচ্ছে অ্যাপিক্সিফিকেশন। অ্যাপিক্সিফিকেশন হচ্ছে আমাকে রুট ক্যানালের মতোই প্রসিডিউর, কিন্তু সেটা আমাকে রুট ক্যানালের মতোই আমাকে এই টোটাল পোর্শন পাল্প রিমুভ করে ফেলে দিতে হবে। যে অ্যাপিক্সিফিকেশন, অ্যাপিক্সিজেনেসিস আর ফিকেশন ডিফারেন্সটা কি? অ্যাপিক্সিজেনেসিস হচ্ছে রুটটা তৈরি হচ্ছে, আর ফিকেশন হচ্ছে যে পর্যন্ত রুট ইনকমপ্লিট আছে ওইখানে একটা ব্যারিয়ার তৈরি করবে। ওই যে রুট পোর্শন, এটা তো আর নর্মাল ফিজিওলজিক্যাল প্রসিডিউরে রুট তৈরি হওয়ার মতো কন্ডিশন না, এটা তো নন ভাইটাল হয়ে গেছে, এ তো আর নর্মাল ফিজিওলজি এরা চলবে না। তো তখন কি করতে হবে? ওই যে যে ওপেন অ্যাপেক্স, ওই ওপেন অ্যাপেক্সের ওই জায়গাটাতে অ্যাপিক্সিফিকেশন মানে ওই জায়গাটাতে একটা ব্যারিয়ার তৈরি করতে হবে, এই ব্যারিয়ারটাই হচ্ছে অ্যাপিক্সিফিকেশন। তো এই প্রসিডিউরটা আমরা কিভাবে করি? তো এই প্রসিডিউরটাও হচ্ছে আমাকে টোটাল পাল্প যে নেক্রোস, যে টোটাল পাল্প করোনাল এবং রেডিকুলার সব পাল্প টিস্যুটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আমাকে ক্লিন করে ওয়াশ করে আমাকে ওই যে ক্যানালটা, ওই ক্যানালের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পিওর ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইনসার্ট করাতে হবে, যে 2 মিলিমিটার অ্যাপেক্স থেকে 2 মিলিমিটার গ্যাপ রেখে। ওই 2 মিলিমিটার গ্যাপ রাখার উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটাতেই তার ব্যারিয়ার তৈরি করব, তার উপর পর্যন্ত আমাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে ক্যানালটাকে ফিল করে দিতে হবে। তো এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এইটা আমাকে জেনারেট করবে কি করার জন্য? ওইখানে একটা ব্যারিয়ার তৈরি করার জন্য। এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাও একদিনে হবে না, আলটিমেটলি আমাকে এই 1.5 মাস 2 মাস পর আমাকে সেই ক্লিন করতে হবে। মিনিমাম আমাকে ওইটা ফলো আপে রাখতে হবে, ফলো আপে রেখে আমাকে ওই জিনিসটা দেখতে হবে যে না এখানে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে কিনা। যখন আমার ব্যারিয়ার তৈরি হবে তখন আমাকে ফলোড বাই আরসিটিতে যেতে হবে। যখন এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল তখন আমার রুট ক্যানাল করার উপযোগী হয়ে গেল। তো এই যে প্রসিডিউরটা, এইটাকে বলা হচ্ছে অ্যাপিক্সিফিকেশন ফলোড বাই আরসিটি। অ্যাপিক্সিফিকেশন ফলোড বাই আরসিটি, এটা হচ্ছে অ্যাপিক্সিফিকেশন। এটাও আমাকে উদ্দেশ্য হচ্ছে রুট ক্যানাল করার উপযোগী করে নিতে হবে। তো আর
আমরা বলছিলাম যে অ্যাপেক্সি জেনেসিস, তাহলে জেনেসিস করার পদ্ধতিটা কি? জেনেসিসে বলছে যে আমাকে এই এই পার্শিয়াল রিমুভাল অফ দ্য পাল্প, পার্শিয়াল মানে এই রিমুভাল অফ দ্য করোনাল পাল্প, রিমুভাল অফ দ্য করোনাল পাল্প অ্যান্ড অ্যান্ড কী করতে হয়, অ্যান্ড এই ড্রেসিং ওভার দ্য অ্যাম্পুটেড পাল্প, ড্রেসিং করতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওভার দ্য অ্যাম্পুটেড পাল্প ফর অ্যাপেক্সি ফর অ্যাপেক্সি জেনেসিস। তাহলে আমাকে জেনেসিস করার জন্য আমাকে কি করতে হচ্ছে, করোনাল পোর্শন অফ দ্য পাল্প টিস্যু, তাহলে রিমুভাল অফ দ্য করোনাল পাল্প, removal of the coronal pulp and insert the calcium hydroxide over the amputated pulp stems। তাহলে রেডিকুলার পাল্প স্ট্যাম্পসের উপর, রেডিকুলার পাল্পের উপর, তার মানে কি পুরো পাল্প চেম্বারের পাল্পটাকে আমি কেটে ফেলে দিতে হবে। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সেই পাল্পটা কিভাবে আমি ফেলবো, কিভাবে কাটবো? তো প্রসিডিউরটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হবে, তারপরে পাল্প চেম্বার ওপেন করতে হবে, পুরো পাল্প চেম্বার, রুফ অফ দ্য পাল্প চেম্বার ওপেন করতে হবে, তারপরে জেন্টলি একটা স্লো স্পিড রাউন্ড বার অথবা শার্প স্পুন এক্সকেভেটর দিয়ে আমাকে পাল্প টিস্যুটা রিমুভ করতে হবে। ঠিক আছে, রিমুভ করে তারপরে আমাকে কি করতে হবে, পাল্প টিস্যুটা রিমুভ করে তখন আমাকে এই হিমোস্ট্যাসিস করতে হবে। হিমোস্ট্যাসিস, কারণ এখানে পাল্প টিস্যুর থেকেই আমাকে ব্লিডিং হবে, হিমোস্ট্যাসিস করতে হবে জেন্টলি প্রেশার কটন প্যাক দিয়ে, সেটা এই ওয়েট কটন, সেটা আমাদের এই কি বলে এই নর্মাল স্যালাইন হতে পারে অথবা ডিস্টিল ওয়াটার হতে পারে, সেগুলো দিয়ে আমাকে জেন্টলি প্রেশার দিয়ে আমাকে হিমোস্ট্যাসিস করতে হবে। আফটার হিমোস্ট্যাসিস তখন আমাকে এর উপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লেস করতে হবে। তাহলে আমরা ফিকেশনের ক্ষেত্রে টোটাল পাল্প ফেলে দিলাম, ক্যানালের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আর এখানে ক্যানালের মধ্যে পাল্প টিস্যুটা থেকে গেল। এখন পাল্প রিমুভ, এই পাল্প চেম্বারটাকে আমরা কি করলাম, এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের লাইনিং দিলাম, দিয়ে আমরা ফিলিং করে দিলাম। তারপরে আমরা কি করলাম, ফলো আপে রাখলাম। ফলো আপে যদি তার কোনো পেইন টেইন না থাকে, আদার কোনো সাইন সিমটম না থাকে, তাহলে আমাদের জেনেসিস হবে। জেনেসিসটা আমরা ফলো করব রেডিওগ্রাফ করে করে। রেডিওগ্রাফে আমরা যখন দেখব যে তার এই রুট কমপ্লিট আমাদের জেনেসিস হয়ে গেছে, তখন আমি ফলোড বাই রুট ক্যানাল ট্রিটমেন্টে যাব। তাহলে রুট ক্যানাল আমাকে বলছে যে ম্যাচিউর টুথের ক্ষেত্রে যদি পাল্প এক্সপোজ হয় তাহলে আমি সরাসরি রুট ক্যানালে যেতে পারি, আর যদি ইয়াং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে পাল্প এক্সপোজ হয়, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেই ক্ষেত্রে আমাকে ম্যাচিউর করে অথবা রুট ক্যানাল করার মতো উপযোগী করে আমাকে এই রুট ক্যানাল ট্রিটমেন্টে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের মূল বেসিক। এইটা কিন্তু এই একটা দুটো ক্লাসে আসলে এই ফুল এগুলো ধারণা, আরও অনেক কিছু ধারণা দেওয়ার আছে, কিন্তু আমি একদম টোটাল যে বেসিক যে জিনিসগুলো, সেই বেসিক জিনিসগুলো ধারণা দিলাম। এখন এই জিনিসগুলো তোমাকে মাথায় রেখে চললে কিছুটা তুমি মানে এর মধ্যে যদি তুমি বইয়ের ধারণা নাও তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবে, যদি এগুলো তোমরা আর কি বুঝে থাকো আর কি। এখন তোমাকে এগুলো নিয়ে আলোচনা করতে হবে, ডিসকাশন করতে হবে, একজনের আরেকজনের সাথে ডিসকাশন করবে, এই কন্ডিশন থাকলে একটা পেশেন্ট এরকম আসলো এই কন্ডিশন নিয়ে, এটা কী ট্রিটমেন্ট হতে পারে রে, এটার বয়স তো এই ছিল, এই পেশেন্টের এই ধরনের ব্যথা বলছে, হ্যাঁ, পেশেন্টের এই ধরনের ক্যারিয়াস পেলাম, তার পাল্প এক্সপোজ পেলাম, যে তখন আরেকজন বলবে যে না রে, পাল্প এক্সপোজ পেয়েছিস, সেটা কতটা পেয়েছিস, তার ব্যথার কথা বলছে, তো ব্যথাটা কী ধরনের বলছে রে, এই ব্যথা বলছে, ঠিক আছে, ক্যারিজ এই ক্যারিজের অবস্থাটা এরকম পেলাম, এক্সপোজার পেলাম এরকম পেলাম। আবার এক পেশেন্ট বলছে না রে, কোনো এই ক্যারিজ পেলাম কিন্তু তার এক্সপোজ পাইনি, কোনো পাল্প এক্সপোজ পাইনি, কিন্তু পেশেন্টের বলছে যে খাবার আটকে থাকলে পেইন হচ্ছে, আবার দেখা যায় হট
কোল্ড, এইসব স্টিমুলেটিং পেইন হচ্ছে। তো এইভাবে আলোচনা করতে হবে এগুলো। তুমি একজন আরেকজনের সাথে শেয়ার করো, এগুলো শেয়ার করলে দেখবে যে তোমার তোমার এই নলেজটাও আরও ভালো ডেভেলপ হবে, আর তোমার ট্রিটমেন্ট প্ল্যান দিতেও সুবিধা হবে। দেখবে যে এগুলো না পড়েও আমরা অনেক আলোচনার মাধ্যমেই আমরা এই সব সম্বন্ধে আমরা ধারণা নিতে পারি, এবং এগুলো সম্বন্ধে মানে আমাদের মনে রাখার যে ব্যাপারগুলো, আমি একটা পড়ে রাখলে আমার মনে থাকবে না। আজকে লেকচার দিলাম, এগুলো নিয়ে যদি কোনো আরও ডিসকাশন না করো, বই না পড়ো, তাহলে এগুলো তোমাদের মাথায় থাকবে না। কারণ আমাদের এই ধারণাগুলো কিন্তু একদিনে আসেনি। আমরা আমাদের এগুলো সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য অনেক বই ঘাঁটতে হয়েছে, তারপরে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি, সব কিছু থেকেই কিন্তু আমাদের ধারণাগুলো ডেভেলপ হয়েছে। তোমাদের আজকে কিন্তু বইটার উপর বেশি জোর দিতে হবে। যত বেশি পড়বে তত বেশি জানবে, আর যত বেশি ক্লিনিক্যাল কাজ করবে তত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে। এগুলো পেশেন্টের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এখন পেশেন্ট, যদিও আমাদের এই করোনার সিচুয়েশনে আমাদের পেশেন্টের ব্যাপারটা আমাদের অনেক একটু দুঃসাধ্য হয়ে গেছে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেক সমস্যা হয়ে গেছে। আমাদের কলেজ বন্ধ থাকার কারণে আমাদের ক্লিনিক্যাল সাইডটাতে আমরা এখন অনেক দুর্বল হয়ে যাচ্ছি। বিশেষ করে তোমাদের মতো যে ব্যাচগুলো আছে, তোমাদের এখন বইটাকেই বেশি গুরুত্ব দিতে হবে। বইটা দেখো, হ্যাঁ, বইয়ের যে ফিগারগুলো আছে সেগুলো ভালো করে খেয়াল করো, আর একটু বুঝে বুঝে একজন আরেকজনের সাথে ডিসকাশন করো। এইভাবেই এখন তোমাদের সামনে রাস্তাটা পার করতে হবে। আমাদের আসলে কিছু করার নেই, এই সিচুয়েশনটাকে আমাদের পার করতে হবে, যে উপরওয়ালা যেন আমাদের এই কোভিড-19কে আমরা জয় করে আমরা সামনের দিকে যেতে পারি। তো তোমরা খুব খুব সুন্দর মতো তোমাদের যে এই যে কার্যক্রমগুলো চালাচ্ছ, এটা খুব ভালো। এইটা করেও তোমরা অনেক উপকৃত হবে। এইভাবে করতে থাকো, আর পড়াশোনার মধ্যে থাকো, আর বেশি বেশি বই পড়ো, সবার সাথে ডিসকাশন করো। তো সকলকে শুভরাত্রি, ভালো থেকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।